হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে একটি খুব সুন্দর কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে টেলর সিরিজ। আমরা গণিতে বা ফিজিক্সের বিভিন্ন ক্ষেত্রে আমরা এই সিরিজের প্রয়োগ করেছি এবং এই সিরিজের প্রয়োগ করে আমরা বিভিন্ন রকম অ্যান্সার সলভ করেছি বা বিভিন্ন রকম প্রবলেম সলভ করেছি। তো এই সিরিজগুলো আমরা কিভাবে পেলাম সেটি না জেনে আমরা অনেক ক্ষেত্রে মুখস্থ করেছি, অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা উপরে জেনে এসেছি। আজকের ভিডিওতে আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার করব এই সিরিজটি এলো কিভাবে, কোনো একটি ফাংশানের কোনো একটি ফাংশানকে একটি পলিনোমিয়ালে রিপ্রেজেন্ট করার কেন দরকার হলো এবং যদি দরকার হলো তো এই ফর্মগুলি কিভাবে এলো। এরকম নয় হঠাৎ করে কোনো বিজ্ঞানী তো ভাবলো না, যে কোনো গণিতজ্ঞ ভাবলো না যে cos x কে আমরা এইভাবে লিখে দিই, যা ইচ্ছা একটা লিখে দিই, বা e⁻x কে এইভাবে লিখে দিই, নিশ্চয় না। তার জন্য তার কীভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে এই জিনিসগুলো ডেভেলপ করলো এবং এই পদ্ধতিতে যদি আমরা জানতে পারি তো যে কোনো রিয়েল ভ্যালুড ফাংশনের আমরা পলিনোমিয়াল এক ঝটকাতে বের করতে পারি বা নিজেই বের করতে পারি, মুখস্থ করার কোনো দরকার নেই। হঠাৎ কোনো একটি সিচুয়েশান এলো যেখানে আমার কোনো একটি পয়েন্টের ভ্যালু দরকার কোনো একটি ফাংশানের, তুমি তার পলিনোমিয়াল বের করে সেই সার্টেন পিরিয়ডে তুমি সার্টেন পয়েন্টের ক্ষেত্রে তুমি তার ভ্যালু বের করতে পারো। প্রথম কথা হচ্ছে যে কেন আমার এই সুন্দর একটি সাইন এক্স বা কস এক্স বা e⁻x এর ভ্যালুগুলো আমরা 30 ডিগ্রি 45 ডিগ্রি আমরা তো মুখস্থ করে এসেছি, কিন্তু এই ফাংশনটি জানার কি দরকার? এটা দেখো সুন্দর ছোট্টর মধ্যে অবস্থান করছে। এই ক্ষেত্রে বলে দিই, আমরা সাইন বা কস বা e⁻x এর কিছু মান আমাদের প্রয়োজনে মুখস্থ করেছি, যেমন সাইন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি। কিন্তু আমরা যদি হঠাৎ করে আমাকে কেউ জিজ্ঞেস করা হয় যে সাইন 1 রেডিয়ানের মান কত, বা সাইন 5 রেডিয়ানের মান কত, বা কস 5 রেডিয়ানের মান কত, কস 1.1 রেডিয়ানের মান কত, 0.111 রেডিয়ানের মান কত, বা e⁻0.1 এর মান কত, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ ছাড়া আমরা বের করতে পারি না। এবার কথা হচ্ছে যে ক্যালকুলেটর কি এত মান এই সাইন এক্সের জায়গায় আমরা 0.1 0.2 0.3 1 2 3 4 অজস্র মান আমরা বের করার প্রয়োজন হতে পারে, এবং আমরা যখন ক্যালকুলেটরে সেগুলি পুট করি বা গুগলে সার্চ করি বা যে কোনো জায়গায় আমরা পুট করি, তার সঠিক মানটা বের করে দেয়। তার অর্থ কি এত মানের ডাটা কি কম্পিউটার বা গুগল বা ক্যালকুলেটরের মধ্যে আবদ্ধ আছে? নিশ্চয় না। তাহলে তারা একটি প্রোগ্রামকে এখানে ইনস্টল করে রেখেছে, যে প্রোগ্রামের দ্বারাতে এই মানগুলি যে কোনো পয়েন্টের জন্য বের করতে পারে। যদি আমাকে সাইন 1 রেডিয়ানের মান বের করতে হয়, তাহলে আমরা ঠিক এইটি জোড়ে এক্সের জায়গায় আমি 1 পুট করি এবং তারপরে লসাগু গসাগু করা আমাদের কাছে খুব ইজি ব্যাপার এবং যোগ বিয়োগ করা খুব ইজি ব্যাপার। আমরা 1 এর মান না জানলে, সাইন 1 রেডিয়ানের মান না জানলেও আমরা এই ফাংশানে বা এই পলিনোমিয়ালে পুট করে তার মান বের করতে পারি। তো প্রথম কথা হচ্ছে টেলর সিরিজ আমাদের অনেক উপকারে লাগে এই আমাদের গণিতের কমপ্লিকেটেড প্রবলেম সলভ করতে। এইবার এই যে এই সিরিজগুলি এলো কোথা থেকে? ঠিক আছে, প্রথমে বলি কোনো একটি ফাংশন মিনস সেটি ট্রিগোনোমেট্রিক্যাল হতে পারে, সেটি লগারিদম হতে পারে, সেটি এক্সপোনেনশিয়াল হতে পারে, যাই ফাংশন হোক না কেন সেটি আমাকে পলিনোমিয়ালের ফর্মে রিপ্রেজেন্ট করাই হচ্ছে টেলর সিরিজের উদ্দেশ্য। এইবার কথা আসছে, আমরা এই বিভিন্ন ফাংশন আমরা দেখলাম তার এরকম ফর্মে তারা অবস্থান করছে, এটা আমরা জানি বা মুখস্থ করেছি। এবার এই ফর্মটি কিভাবে ডেভেলপড হলো সেই জিনিসটি প্রথমে বুঝি। প্রথমে আমি যে কোনো ফাংশনকে ধরে নিচ্ছি যে এফ অফ এক্স একটি ফাংশন, এক্সের একটি ফাংশন এক্স ভ্যালুর জন্য। এবার এই ফাংশনটি জানি না আমি কস হতে পারে, সাইন হতে পারে, যে কোনো একটি ট্রিগোনোমেট্রিক্যাল হতে পারে, এক্সপোনেনশিয়াল হতে পারে, লগারিদম, যে কোনো ফাংশন হতে পারে। তো তাকে যদি আমি তার পলিনোমিয়াল বের করতে চাই, তাহলে আমি তার ফর্মটা কি হবে? নর্মাল জেনারেল ফর্ম হচ্ছে c0 প্লাস c1 x প্লাস c2 x স্কোয়ার প্লাস c3 x কিউব প্লাস ডট প্লাস cn x টু দি পাওয়ার n প্লাস ডট আপ টু ইনফিনিটি। আমি এই ফর্মে লিখতে পারি, অর্থাৎ এটি পলিনোমিয়াল ফর্ম। যেমন আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে a x স্কোয়ার প্লাস b x প্লাস c লিখেছি, যেখানে c কনস্ট্যান্ট এবং b এবং c হচ্ছে x এর কোএফিসিয়েন্ট এবং x স্কোয়ারের কোএফিসিয়েন্ট a, x এর কোএফিসিয়েন্ট b। একই রকমভাবে আমরা কি করলাম যে একটি বহুপদী একটি পলিনোমিয়াল যেটি আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে, এরকম তার একটি সাধারণ ফর্মকে আমরা দেখলাম, যে ক্ষেত্রে c0 হচ্ছে কনস্ট্যান্ট টার্মকে রিপ্রেজেন্ট করছে, c1 কে x এর সহগ, c2 x স্কোয়ারের সহগ, c3 x কিউবের সহগ,
cn x টু দি পাওয়ার n এর সহ প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত চলছে। এইবার ব্যাপার হচ্ছে আমি এই c0 c1 c2 এই যে ভ্যালুগুলো মানে এর কোএফিসিয়েন্ট সেগুলি বের করব কি করে। তো গণিতজ্ঞরা একটা জিনিস লক্ষ্য করলো, আমি যদি কোনো একটি ফাংশানে জিরো বা অরিজিন, জিরো মানে অরিজিন অর্থাৎ কোনো একটি গ্যাপ সাইনের ক্ষেত্রে আমরা যদি ধরি, সাইনের ক্ষেত্রে ধরো এটি একটি সাইনের গ্যাপ, তো এটি জিরো দিকে পাস করছে, তো এই অরিজিনের ক্ষেত্রে আমরা যদি তার সাইনের মানটা বের করতে পারি, ফাংশন ভ্যালু বের করতে পারি, মানে অরিজিনের এগেনস্টে বা যে কোনো পলিনোমিয়াল হতে পারে, যে কোনো ফাংশন হতে পারে, তার যদি আমরা জিরো পয়েন্টে বা অরিজিনে তার যদি ভ্যালু কত হবে বের করতে পারি, তাহলে বিষয়টি খুব ইজি হয়ে যাচ্ছে। কীরকম করে হচ্ছে একটু দেখি। যদি আমি f(x) = 0 বসাই, x = 0 অর্থাৎ অরিজিনে যদি আমরা বিচার করি, তাহলে ফাংশন ভ্যালু f জানি না আমরা কি f0 যদি আমরা বসাই, আমরা যেহেতু এই ফাংশনটি এবং এই পলিনোমিয়ালটি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, তাহলে যদি আমরা 0 বসাই, তাহলে এই দিকেও যদি আমরা 0 বসাই সেটিও ইকুয়াল হবে। তো আমরা কি পেলাম, এটি ইকুয়াল যদি হয় তাহলে c0 প্লাস c1 ইন্টু 0, এক্সের জায়গায় মানে পুরোটা 0 হয়ে যাবে, অর্থাৎ c2 ইন্টু 0 স্কোয়ার মানে 0 প্লাস c3 0 কিউব। তো অটোমেটিক্যালি আমরা পুরো এক্সের বাকি টার্মগুলো আমার 0 0 0 শেষ হয়ে যাবে, অর্থাৎ পড়ে থাকবে আমার c0। অর্থাৎ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি যদি ফাংশানে এক্সের ভ্যালু যদি 0 পুট করি, তার অ্যান্সার আমি কোএফিসিয়েন্ট পেয়ে যাচ্ছি c0 আমি পেয়ে যাচ্ছি। তাহলে c0 এখন আমরা পেয়ে গেলাম f0। আমি যদি তার উপরে এটিকে প্লট করে রাখি, c0 জায়গায় আমরা f0 আমরা লিখে রাখলাম। ওকে, কোনো অসুবিধা নেই। এবার আমরা যাচ্ছি সেকেন্ড। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি একটু পরের স্টেপে যাই, আমরা প্রথমে লক্ষ্য করলাম যে প্রথমে f(0)র জন্য আমরা পেলাম c0, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার যদি আমি এখানে c1 এর মান বের করতে হবে, এবার আমাকে কি বের করতে হবে, c1 এর মান ভ্যালু বের করতে হবে। আমি যদি একটু বুদ্ধি খাটাই এবং যদি একটু ডেরিভেটিভ করি, এই পুরো ইকুয়েশনের উভয় পক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে লক্ষ্য করব এই c0 এটি একটি কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে, এবং এই x এখানে x এর ডেরিভেটিভ মানে 1 মানে c1 পড়ে থাকবে, এবং বাকি অংশগুলোতে x পড়ে থাকবে। বাকি অঙ্কগুলোকে যদি x পড়ে থাকে, তাহলে আমি x এর ভ্যালু 0 বসালে বাকি সব কিছু 0 হয়ে যাবে এবং প্রথম টার্মটি 0 হয়ে যাবে, অর্থাৎ c1ই পড়ে থাকবে। অর্থাৎ আমি যদি বলতে চাইছি, আমি যদি একবার ডেরিভেটিভ করি বাম পক্ষ এবং ডান পক্ষে 0 ডেরিভেটিভ করলে c0 এটি কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে গেল, প্লাস c1 x এর ডেরিভেটিভ 1 মানে c1 পড়ে থাকলো, পরেরটি হচ্ছে 2c2x প্লাস 3c3x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n ইন্টু cn x টু দি পাওয়ার n-1 প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। ঠিক এইভাবে আমরা প্রথম ডেরিভেটিভ করলাম। এবার x এর ভ্যালু যখন আমরা 0 যদি পুট করি উভয় পক্ষেই, তাহলে c1 প্লাস এই পুরো অংশগুলি 0 হয়ে গেল। তাহলে c1 এর মান পেলাম আমি কি, c1 এর মান পেলাম f'0, অর্থাৎ ফাংশন ভ্যালুর 0 পয়েন্টে তার যে ডেরিভেটিভ, অর্থাৎ আমি এই c1 এর জায়গায় আমরা লিখতে পারি f'0 ইন্টু এক্স প্লাস। নেক্সট একই পদ্ধতি যদি রিপিট করতে থাকি আমরা, পরে যদি আমরা f'(x) মানে আরেকবার ডেরিভেটিভ করি আমরা, তাহলে লক্ষ্য করবো c1 এর টার্মটা এটা কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে গেল, প্লাস এখানে আমরা x এর ভ্যালু কি পেয়ে গেলাম, আমরা x এর ডেরিভেটিভ মানে 1 মানে 2c2 প্লাস এটি যদি আমরা ডেরিভেটিভ করি 3 ইন্টু 2 ইন্টু c3x প্লাস ডট 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 প্লাস n ইন্টু n-1 টু x টু দি পাওয়ার n-2 প্লাস ডট 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 একই রকমভাবে চলতে থাকবে। যদি এরকমই হয়, তাহলে নেক্সট লাইনে আমরা f2 এবং f'0 অর্থাৎ 0-র জন্য আমাদের কি হবে, যে এই যে x এ যেখানে যেখানে অবস্থান করছে, অর্থাৎ এখান থেকে পুরো অংশটি 0 হয়ে যাবে, অর্থাৎ পড়ে থাকবে 2c2, অর্থাৎ c2 মানে আমি পেয়ে যাচ্ছি এখন c2 = f'0/2, অর্থাৎ আমি যদি পরে c2-র জায়গায় f'2 x স্কোয়ার লিখে দিই, তাহলে কোনো প্রবলেম নেই, লিখতে পারি। একই পদ্ধতি যদি পরের বারও করি f'(x) যদি করি, আমি দেখতে পাচ্ছি যে এই টার্মটি 0 হয়ে যাবে, এই টার্মটি 3 ইন্টু 2 ইন্টু c3 প্লাস
একই রকমভাবে বাকি টার্মগুলি পুরোটা জিরো হয়ে যাবে। আমি এফ ড্যাশের জন্য আমি পরের লাইনে আমরা ডট 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 করে আমরা এন টার্মের জন্য যাচ্ছি, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। অর্থাৎ এবার যদি এফ যদি জিরো বসানোর জন্য আমরা পুরো টার্মগুলি জিরো হয়ে যায়, পড়ে থাকবে এইটি, অর্থাৎ C3 আমি পেলাম এফ ট্রিপল ড্যাশ এক্স বাই 3 2 6। ঠিক আছে, তো আমি লিখতে পারি এরকম এফ ট্রিপল ড্যাশ জিরোর জন্য, 0 পয়েন্টের জন্য 6 এক্স কিউব, C3 জায়গায় আমি এটি বসালাম। একই রকমভাবে যদি আমরা n ডেরিভেটিভ পর্যন্ত যাই, তাহলে এটি লক্ষ্য করছি ভালো করে, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, একই রকমভাবে যদি n টার্ম পর্যন্ত আমরা ডেরিভেটিভে যাই, তখন লক্ষ্য করব এই পজিশনটি এসে দাঁড়াবে, অর্থাৎ Cn এই যে কোএফিসিয়েন্টে হবে সেটি এসে দাঁড়াবে এফ nth টার্মের ডেরিভেটিভ 0 বাই n ফ্যাক্টোরিয়াল। কারণ কি আমরা প্রথমের ক্ষেত্রে দেখো জিরোর ক্ষেত্রে আমরা এখানে আমরা 0 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তৃতীয় ক্ষেত্রে আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, প্লাস ডট 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 করে n এর ক্ষেত্রে আমরা এফ nth ফ্যাক্টোরিয়াল 0 বাই n ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার কিউব আকারে আমরা লিখতে পারি, কিউব বলছি, টু দি পাওয়ার n আমরা লিখতে পারি। তো আলটিমেটলি একটি জায়গায় এলো যেখানে আমরা কোএফিসিয়েন্টগুলো পেয়ে গেলাম। কোএফিসিয়েন্টগুলো কীভাবে পেলাম, যে প্রথমে ফাংশানটি জিরো করলে যে ভ্যালু সেটি, তারপরে ফাংশনটি ডেরিভেটিভ করে 0 পয়েন্টে তার ভ্যালু ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স, যেখানে 1 1 2 2 ডবল ডেরিভেটিভ বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, ট্রিপল ডেরিভেটিভ 0-র জন্য বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 ভাবে চলতে থাকলো। তো এটি হলো একটি স্ট্যান্ডার্ড ফর্ম। যদি আমি এফএক্স একটি কোনো ফাংশনকে আমি যদি তার পলিনোমিয়ালসের আকারে লিখতে পারি, তাহলে এখন C0 C1 C2 C3 এর মান আমরা পাবো f0 বাই 0 ফ্যাক্টোরিয়াল, f ড্যাশ বাই 0 1 ফ্যাক্টোরিয়াল, f ড্যাশ বাই 2 ফ্যাক্টোরিয়াল, f3 বাই 3 এইভাবে চলতে থাকবে। তো এই বিষয়ে আমরা শুধুমাত্র দেখলাম যে এই পদ্ধতিটা এইভাবে এসেছে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এই পদ্ধতি ইউজ করলে যে কোনো একটি ফাংশনের যে গ্যাপ পাচ্ছি বা কোনো একটি ফাংশনের যে পলিনোমিয়ালস পাচ্ছি সেটি আদৌ কি সেই পলিনোমিয়ালকে ম্যাচ করছে সেটি দেখবার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই ফাংশনটি তুলে রাখলাম, যে তাহলে আমরা দেখলাম যে এতক্ষণে কোনো একটি ফাংশনকে আমরা ঠিক তার যদি একটি পলিনোমিয়ালস বের করতে পারি আর সেটি হবে ঠিক এই ফর্মে অবস্থান করবে বলে আমরা দেখতে পেলাম। ওকে, কোনো অসুবিধা নেই। এবার প্রথমে আমরা কোনো একটি ফাংশনকে ধরে নিচ্ছি যে ওই ফাংশনটি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কেন প্রথমে নিলাম, কারণ এটি সব থেকে সুন্দর একটি ফাংশন এই কারণে যে ই টু দি পাওয়ার এক্সের প্রথমে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে, আর ই টু দি পাওয়ার 0 মানে যদি ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এস, আমি যদি এফ অফ 0 বসাই মানে ই টু দি পাওয়ার 0 মানে 1। তো এটি একটি খুব সুবিধার জন্য মানুষ প্রথমে যখন স্টার্ট করবো একটু সহজ থেকে স্টার্ট করা উচিত, তো সেই কারণে আমরা এই ফাংশনটাকে ফার্স্ট নিলাম। তো প্রথমে আমরা দেখি যে কী বলছে, এফ অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, এটি কোন পলিনোমিয়ালের সঙ্গে ইকুয়েশন হবে, প্রথমে বলছে f0 মানে আমরা দেখলাম 1 লিখে দিলাম, প্লাস f ড্যাশ 0, f ড্যাশ মানে ই টু দি পাওয়ার এক্স এর প্রথমে ডেরিভেটিভ করো, প্রথমে ডেরিভেটিভ করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্সই আসবে। এবার 0 পয়েন্টে সেই ডেরিভেটিভের ভ্যালু কি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, 0 যদি বসা এক্স এর জায়গায় সেটি ই টু দি পাওয়ার 0 মানে 1 মানে 1ই আসবে, মানে f ড্যাশ 0 ইজ ইকুয়াল টু 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স, প্লাস f2 এর ক্ষেত্রে কি, আবার যদি ই টু দি পাওয়ার এক্সকে আমরা ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্সই থাকবে, 0 ভ্যালুর জন্য ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1 মানে 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। একই রকমভাবে এক্সের কিউব 1 বাই এক্সের কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n ডট ডট ডট। অর্থাৎ আমি দেখলাম যে এটি পাবো আমি 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। অর্থাৎ আমি এই পলিনোমিয়ালস, আমি এই ফাংশন ই টু দি পাওয়ার এক্সকে একটি পলিনোমিয়ালে প্রেজেন্ট করলাম টেলরসের সিরিজকে কাজে লাগিয়ে। ঠিক আছে, টেলর সিরিজের থিওরি কী বলছে
বা ম্যাক্লোরিয়াম থিওরি কী বলছে সেটি বোঝার আগে আমরা প্রথমে বুঝলাম যে এই যে ফর্মটি আমাকে এনে দিল, আমরা যে ডেভেলপ করলাম বা বুঝলাম যে গণিতজ্ঞরা কীভাবে এই ফর্মটি এনেছে, সেখান থেকে একটি ফাংশন আমি তার পলিনোমিয়ালসকে বের করে ফেলেছি। ঠিক আছে, যে এটি বেরিয়েছে। ওকে, এবার নেক্সট আরেকটি ফাংশানে যাই। আমরা আরেকটি ফাংশান ইউজ করে থাকি নর্মালি সাইন, তো আমরা সাইনকে ইউজ করি প্রথমে। এবার সেকেন্ডে আমরা সাইনকে দেখে আমরা কাজ করি। সাইন এক্স ফাংশনটি হলাম সাইন এক্স। এবার সাইন এক্স এফ অফ জিরো যখন, তখন সাইন জিরো ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, সাইন জিরোর মান হচ্ছে জিরো। ওকে, তাহলে এই পজিশানে এটি জিরো বসে গেল। সেকেন্ড, আমরা সাইনের ফার্স্ট ডেরিভেটিভ বের করছি। সাইন এক্সের ফার্স্ট ডেরিভেটিভ বের করছি। সাইন এক্স হচ্ছে কস এক্স। এফ ড্যাশ এক্স জিরো, জিরোর জন্য কস এক্সের ভ্যালু কি? কস জিরো ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এফ ডবল টু এক্স মানে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করছি। কস এক্সের হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এফ ডবল ড্যাশ জিরো ইজ ইকুয়াল টু সাইন জিরোর মান হচ্ছে জিরো, তাহলে মাইনাস জিরো মানে জিরো। এবার থার্ড ডেরিভেটিভ বের করছি এই ফাংশনটি এফ ডস এক্সের। থার্ড ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি কস এক্স, কস এক্সের আমার যদি জিরোতে তার ভ্যালু হচ্ছে 1 বা -1। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা যদি এরকমভাবে চলতে, তো আমরা যদি লক্ষ্য করে দেখো যে এইরকমভাবে কসের জিরোর জন্য মান হচ্ছে 1, তাহলে -1। তো একই রকমভাবে আমরা যদি চলতে থাকি এবং এখানে যদি আমরা পুট করতে থাকি, তাহলে লক্ষ্য করে জিনিসটা কীরকম আসছে। প্রথমে সাইন এক্স, এফ জিরোর মান 0, ওকে, প্লাস এফ ওয়ান ড্যাশ জিরো, আমি পেয়েছি এফ ওয়ান ড্যাশ জিরো, কস এক্স মানে 1, তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু এক্স, মাইনাস 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 এফ ডবল ড্যাশ এ প্লাস এফ ডবল ড্যাশ জিরো, এফ ডবল ড্যাশ জিরো হচ্ছে 0 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি আসছে -1, তাহলে এফ ট্রিপল জিরো হচ্ছে -1 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব। একই রকমভাবে প্লাস ডট 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 চলতে থাকবে। অর্থাৎ আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স এই টার্মটি চলে গেল, মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, একই রকমভাবে চলতে থাকলে প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, একই রকমভাবে চলতে থাকবে। আমরা লক্ষ্য করলাম যে যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ করছি বা ফোর্থ ডেরিভেটিভ করতে যাব এরপরে, বা আমরা যখন জিরো এফ জিরো এর মান বের করেছি, যেখানে যেখানে আমরা সাইন এক্স এসেছে, অর্থাৎ জিরোর ক্ষেত্রে, 2 ডেরিভেটিভ ক্ষেত্রে, 4 ডেরিভেটিভ ক্ষেত্রে আবার সেটি আমার কস্টে আবার সাইন হতো। অর্থাৎ যে যে ক্ষেত্রে আমরা সাইন এসেছে সেটি শুধু পজিটিভ ডেরিভেটিভের ক্ষেত্রে, মানে যেখানে আমার 2, 4, 6 যেখানে আমরা ডেরিভেটিভ করে পাবো সেই সব ক্ষেত্রে আমরা সাইন এক্স আসবে। আর সাইন এক্সের জিরোতে ভ্যালু হচ্ছে 0, তাই ওই টার্মগুলি চলে যাবে। অর্থাৎ আমরা যখন সাইন এক্সের যখন আমরা পলিনোমিয়ালসকে লক্ষ্য করব, তখন দেখব এর মধ্যে যে ইভেন বা জোর যে যুগ্ম যে এক্সের যে পাওয়ার সেই জিনিসগুলো নেই, কিউব 5, 7, এক্স টু দি পাওয়ার 1, অর্থাৎ কি আছে এক্সের বিজোড় পাওয়ারগুলি, মানে এক্সের যে ঘাত সেটি সবসময় বিজোড় সংখ্যায় লাই করছে। কারণ কি, এটি ডিপেন্ড করছে এই যে কিউব, এই যে 2 বা এই যে 0 বা এই যে ফোর্থ ডেরিভেটিভ সেটি হয়ে যাচ্ছে 0। তো আমরা এই ফর্মটিকে আমাদের এতদিন পর্যন্ত মুখস্থ করেছিলাম, বাট আমরা যদি এই ফর্মকে মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো ফাংশানের ডেরিভেটিভ জানলে এবং 0 পয়েন্টের তার ভ্যালু কি যদি বের করতে পারি, তাহলে যে কোনো ফাংশানকে আমরা একটা পলিনোমিয়াল ইকুয়েশনে আমরা নিয়ে যেতে পারবো। এবার আসছে যে এখান থেকে আমাদের এবার এই পয়েন্ট থেকে আমাকে কি ডেফিনেশন দিল সেটি জানা। আমাকে যে ডেফিনেশন দিল সেখানে এরকম বলা হচ্ছে যে যদি এফএক্স একটি ফাংশন হয়, যদি এফএক্স একটি ফাংশন হয় এবং এটি যদি আমরা পাওয়ার সিরিজের আকারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটি কি হবে, এফএক্স ইজ ইকুয়াল টু, আমরা একে পুরোটিকে একটি যদি সামেশনের মধ্যে লিখতে চাই, তাহলে এন ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আপ টু ইনফিনিটি পর্যন্ত cn x টু দি পাওয়ার n আকারে আমরা লিখতে পারি। দেখো cn x টু দি পাওয়ার n আমরা প্রথম ফর্ম, এটা cn x টু দি পাওয়ার n প্রথম ফর্ম, যেখানে আমরা c0 x টু দি পাওয়ার 1, c0
প্লাস c1 x টু দি পাওয়ার 1 এই ফর্মে আমরা লিখতে পারি, যেখানে cn কি, যেখানে cn ইজ ইকুয়াল টু হচ্ছে f অফ n 0/n ফ্যাক্টোরিয়াল। সেখানে cn মানে কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে এই ফর্মে রিপ্রেজেন্ট করবে। যখন জিরোর ক্ষেত্রে আমরা কোনো ডেরিভেটিভ থাকবে না, মানে f0, 1 এর ক্ষেত্রে f ফার্স্ট ডেরিভেটিভ বাই 1 ফ্যাক্টোরিয়াল, n যখন 2 হবে সেকেন্ড ডেরিভেটিভ বাই 2 ফ্যাক্টোরিয়াল, n যখন 3 হবে থার্ড ডেরিভেটিভ বাই 3 ফ্যাক্টোরিয়াল। ভালো করে জিনিসটি বোঝার চেষ্টা করো। আমরা এই ফর্মকে শুধু দেখলাম যে কিভাবে এই ফর্মটি ডেভেলপ হয়েছে ফার্স্ট, সেকেন্ড আমরা দেখলাম যে এই ফর্মকে ইউজ করে আমরা দুটো ফাংশন, যদি একটি ই টু দি পাওয়ার এক্স এবং একটি সাইন এক্সকে আমরা কিভাবে আমরা এই পলিনোমিয়ালে রিপ্রেজেন্ট করতে পারি। থার্ড আমরা এইটি যদি সত্য হয় তাহলে তার জন্য একটা আমরা ফর্মুলা বা থিওরেম পেলাম যে যদি এফ একটি পাওয়ার সিরিজে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে সেই পাওয়ার সিরিজটা মানে সেই ফাংশনের পাওয়ার সিরিজটা হবে এরকম দেখতে, যেখানে সি টু দি পাওয়ার এন মানে কোএফিসিয়েন্ট হবে এফ nth ডেরিভেটিভ বাই 0/n ফ্যাক্টোরিয়াল আকারে রিপ্রেজেন্ট করবে। এটি হচ্ছে বলা হয় ম্যাকলোরিয়ান সিরিজ। ম্যাকলোরিয়ান সিরিজ কেন বলা হয়? কারণ এখানে এক্স এর ভ্যালু আমরা অরিজিনকে নিয়ে কাজ করেছি, যদি আমি ধরে নিই যে এক্স এর ভ্যালু আমরা যে কোনো পয়েন্টের ক্ষেত্রে অরিজিনে হতে হবে এমন কোনো কথা নেই, অন্য কোনো পয়েন্টে যদি আমরা নিয়ে কাজ করতাম মানে মোর জেনুইন, আমার যদি বলা হয় যে এর থেকে আরও জেনুইন কোনো একটি ডেফিনেশন হতে পারে, কারণ আমরা জিরোর ক্ষেত্রে তো করলাম একটা নিজের সুবিধার্থে, কিন্তু যদি অন্য কোনো পয়েন্টের ক্ষেত্রে আমাকে বলে তাহলে কি আমরা পারবো না করতে? অবশ্যই পারবো। তার জন্য অন্য কোনো পয়েন্টের ক্ষেত্রে, যে পয়েন্টটি যদি এ হয় তার ক্ষেত্রে আমরা যদি একই ফাংশনকে আমরা পয়েন্ট এর জন্য অর্থাৎ এফ অফ এর থ্রুতে রিপ্রেজেন্ট করতে পারি, এফ অফ এ যদি কোনো একটি ফাংশন এফ অফ এর থ্রুতে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে কি হবে প্রতি এক্সের জায়গায় এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন হয়ে যাবে এবং এই ফাংশনটি জিরোর জন্য না এফ অফ এর জন্য হবে। অর্থাৎ কোনো একটি ফাংশন এফ অফ এক্স যদি পাওয়ার সিরিজ হয় এবং সেটি টেলর সিরিজে বা কোনো পয়েন্ট টেলর সিরিজের যে থিওরি সেটি বলছে যে সেটি যদি এ পয়েন্টের জন্য, এতক্ষণ অরিজিনের জন্য দেখছিলাম, যদি এ পয়েন্টের জন্য আমরা বের করতে হয় তাহলে cn x টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n আর cn ইজ ইকুয়াল টু f টু দি পাওয়ার n এ পয়েন্টের জন্য। এতক্ষণ আমরা জিরো ফ্যাক্টোরিয়াল বের করছিলাম, আমরা ডিফারেন্সিয়েশন বের করছিলাম আমরা জিরোর প্রসপেক্টে, এখন ডিফারেন্সিয়েশন বের করতে হবে এ পয়েন্টের প্রসপেক্টে। ঠিক আছে, যেখানে প্রথম ক্ষেত্রে মড এক্স বলছিল ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ এখানে রিয়েল ভ্যালু মানে পজিটিভ ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে, যখন আমরা এ কে নিব তখন এক্স মাইনাস এ কে রিয়েল ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এখানে এক্স মাইনাস এ হচ্ছে একটি ডিস্টেন্স মেনটেন করছে, আমাকে এই মড ফাংশনের মিনিং বলছে এক্স মাইনাস এ, অর্থাৎ এই যে ভ্যালুটি এটি একটি এক্স এবং এর মধ্যে ডিস্টেন্স মানে অরিজিন থেকে এ পয়েন্টের ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করছে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, আমরা পুরো ভিডিওর যদি আরেকবার রিক্যাপ করি তাহলে প্রথমে আমরা দেখলাম যে কোনো একটি ফাংশনকে আমাদের নিজের সুবিধার্থে আমরা পলিনোমিয়ালের ফর্মে আকারে লিখতে পারি। এবার এই পলিনোমিয়াল ফর্মকে আমরা নিজের সুবিধার্থে বিভিন্ন কাজ করি, কিন্তু এই পলিনোমিয়াল এলো কোথা থেকে, কীভাবে এই পলিনোমিয়ালটি ডেভেলপড হলো, যে কোনো একটি নাম্বারকে তো আমরা করতে পারি না। তো আমরা দেখলাম প্রথমে পাওয়ার সিরিজের ফর্ম হচ্ছে c0 প্লাস c1 x প্লাস c2 x স্কোয়ার একটি ফর্ম। এখানে আমরা c0 বা c1 বা কোএফিসিয়েন্ট কি হবে সেটি বের করার জন্য আমরা প্রথমে দেখলাম, প্রথমে f ইজ ইকুয়াল টু 0 বসিয়ে মানে ফাংশন ভ্যালু 0 বা অরিজিনে সেই ফাংশনের ভ্যালু কি হবে সেটা দেখে প্রথমে c0 এর আমরা ভ্যালু বের করলাম, তারপরে একটি একটি করে ডেরিভেটিভ করলাম এবং ডেরিভেটিভ করে x এর ভ্যালুকে 0 পুট করে আমরা প্রত্যেকটি একটি আমরা ফাংশানে আমরা সহগ বা কোএফিসিয়েন্ট বের করলাম এবং সেটি এই সুন্দর একটি পদ্ধতিতে এরকম আকারে ধারণ করলো। এই আকার থেকে আমরা দেখলাম যে সত্যি কি এই আকারটা কার্যকরী হচ্ছে, সেটি দেখার জন্য আমরা কি করলাম, আমরা সাইন এক্স এবং ই টু দি পাওয়ার এক্স এর দুটি ফাংশনকে আমরা পলিনোমিয়ালে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম এর থ্রুতে, এবং দেখলাম আমরা যেটা পড়ে এসেছি বা আমরা যেটা মুখস্থ করে এসেছি তার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এবার কথা হচ্ছে কেন এটি ম্যাচ করছে। প্রথম কথা আমাদের কোশ্চেন আসতে পারে না যে একটি ফাংশন ই টু দি পাওয়ার এক্স দেখতে একরকম, আমরা যে ফাংশন বের করলাম, আমরা পলিনোমিয়াল ফাংশন বের করলাম সেটি দেখতে একরকম, কিন্তু এই দুটির ভ্যালু এক দিচ্ছে সেটা তো আমরা বুঝতে পারলাম যে ভ্যালু এক দিচ্ছে, ওকে একটি ক্যালকুলেশন করলে দেখতে পাওয়া যায় ভ্যালু এক দিচ্ছে, কিন্তু কেন এই দুটি একদম সেম হচ্ছে, দুটি সম্পূর্ণ দেখতে আলাদা তারপরেও কেন সেম হচ্ছে।
তো সেক্ষেত্রে আমরা বলবো, আমরা আগেও একটি এই বিষয়ে আলোচনা করেছিলাম যে আমাদের যে জিওমেট্রিতে আমাদের একটি ইউক্লিডের স্বীকার্য আছে যে কোনো কিছু, কোনো দুটি বস্তু বা কোনো দুটি জিনিস যদি পুরোপুরি ইন্টারসেক্ট করে সেক্ষেত্রে ওই দুটি সমান হতেই হবে, সমান হতে বাধ্য। অর্থাৎ দুটি অংশ, দুটি যে কোনো কিছু যদি পুরোপুরি ইন্টারসেক্ট করে যায় তাহলে সেই দুটি সমান হবে। ইন্টারসেক্ট বলতে এবার তুমি যদি তার গ্যাপ লক্ষ্য করো সাইন থিটা, এবং তুমি এই পলিনোমিয়াল যে সাইন থিটার জন্য যে পলিনোমিয়ালটি বেরালো তার যদি গ্যাপ লক্ষ্য করো, এবং তুমি যদি প্রথমে সাইন থিটা সাইন এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রথমে তুমি দাও, তার মানে দেখবে একটু তুমি ট্যানজেন্ট ড্র করছো, মানে কোনো একটি স্পর্শক আঁকা হয়েছে, মানে কিছুটা জায়গা ইন্টারসেক্ট করছে। তুমি যদি আরেকটু ডিগ্রি বাড়াও, অর্থাৎ সাইন এক্সের সঙ্গে যদি কম্পেয়ার করতে গিয়ে তুমি একটি পলিনোমিয়াল এরকম নাও এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস তারপরে এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল। তুমি এরকমভাবে ডিগ্রি যদি ধীরে ধীরে বাড়াতে যাও, একটা জায়গায় গিয়ে তুমি লক্ষ্য করতে থাকবে, নিজে বুঝতে পারবে এই দুটি কার্ভ ধীরে ধীরে একে অপরের সঙ্গে ইন্টারসেক্ট করছে। এবার ইন্টারসেক্ট করছে যখন, যত দূর পর্যন্ত ইন্টারসেক্ট করছে তত দূর এদের ভ্যালু ম্যাচ হতে পারে বা হবে। এবার আমাদের ইনফিনিটিভ করার রিজন হচ্ছে যে ইনফিনিটিভ টার্ম পর্যন্ত বলার অর্থ হচ্ছে আমাদের পার্টিকুলারলি ইনফিনিটিভ পর্যন্ত কোনো নাম্বার নয়, ইনফিনিটিভ একটি অ্যাজাম্পশন। তো আমাদের কল্পনা বা আমাদের গণিতে বা আমাদের যতটুকু প্রয়োজন যতটুকুর প্রয়োজন হোক বা আমাদের যে ভ্যালুর দরকার হোক, সেটি যাই হোক না কেন সেটি ইনফিনিটিভ থেকে কমই হবে, ইনফিনিটিভের বেশি হতে পারে না, কারণ ইনফিনিটিভ কোনো সংখ্যা নয় বা আমাদের অ্যাজাম্পশনের অনেক বেশি ইনফিনিটিভ। তো আমাদের প্রয়োজন, আমাদের যতটুকু দরকার, আমাদের তার এই পলিনোমিয়ালের ডিগ্রি বা পলিনোমিয়াল ডিগ্রি তার থেকে কিছুটা বেশি করলে আমাদের সেই সাইনের যে গ্যাপ লেখচিত্র এবং এই পলিনোমিয়াল লেখচিত্র পুরোপুরি ইন্টারসেক্ট করে যাবে। আর যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে এর যে ভ্যালু এবং সাইন এক্সের যে ভ্যালু সেটি সেম ভ্যালুকে আমাকে রিপ্রেজেন্ট করবে। তো এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এবার এক্ষেত্রে গ্যাপের থ্রুতে আমরা বুঝলাম বা চিত্রের থ্রুতেও আমরা এই জিনিসটি ক্লিয়ার করলাম যে এই দুটি হয়, কিন্তু কিছু ছাত্রের মধ্যে এখনও কনফিউশন আছে, কারণ তারা ছবির মধ্যে তো দেখটি পলিনোমিয়াল এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল বা ই টু দি পাওয়ার এক্সের যে আমরা এখনই পলিনোমিয়াল দেখলাম যে 1 + x + x² বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই গ্যাপ আঁকা আর ছবিতে দেখা একটা জিনিস, আর নিজে থেকে আঁকা এঁকে ওই দুটি কার্ভের সঙ্গে ইন্টারসেক্ট করছে কিনা বোঝা হাতে না দেখলে একটু মনে খচখচ করছে যে আমরা এখনও পর্যন্ত ঠিক ক্লিয়ার হলো না, বা যেটা গণিতজ্ঞরা বললো সেটা এখনও পর্যন্তই যেটা বললো সেটাই মাথায় থেকে গেল আর কি, নিজে থেকে আমি কিছু প্র্যাকটিক্যালি প্রুভ করতে পারলাম না। তো তার জন্য আমরা খুব একটি সুন্দর একটিভাবে আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি, বা তোমাদের জন্য এটি আমি করে দেখাচ্ছি যে এই কনসেপ্টে আরও ক্লিয়ার করার জন্য। ধরো আমি একটি ফাংশন নিয়েছি 3x³ + 4x² - 2x + 1। আমি একটি ফাংশন নিয়েছি 3x² + 4x² - 2x + 1। এটি একটি ফাংশন। আমি বলেছি কি যে কোনো ফাংশনকে আমরা টেলর সিরিজের থ্রুতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনো ফাংশন। আমি বলিনি যে ট্রিগোনোমেট্রিক ফাংশনই হতে হবে, আমি বলিনি যে লগারিদম ফাংশন হতে হবে, আমি বলিনি e⁻x এর ফাংশনই হতে হবে, বলিনি। তো আমি এক্ষেত্রে আমি একটি পলিনোমিয়ালকে কনসিডার করলাম, যে ফাংশনটিকে ধরলাম আমি f(x) = 3x³ + 4x² - 2x + 1, অর্থাৎ এ থেকে 3 ডিগ্রি পলিনোমিয়াল। ঠিক আছে, এইবার অর্থাৎ 3 ডিগ্রি পলিনোমিয়াল মানে আমার এখান থেকে এতটুকুর যথেষ্ট, এই ফর্মুলাতে আমার এতটুকু যথেষ্ট। অর্থাৎ আমরা যদি প্রথমে আমাকে f0 বসাতে হবে, তো আমি f(0) যদি বসিয়ে দিই, উভয় পক্ষে যদি আমি 0 বসাই, তাহলে এই ফাংশনে আমি যদি 0 বসাই তাহলে কি পেলাম, 0 বসালে এই টাইমটি 0 হয়ে গেল, এই টাইমটি 0 হয়ে গেল, এই টাইমটি 0 হয়ে গেল, মানে পড়ে থাকলো 1, কোনো অসুবিধা নেই। এবার আমি এই ফাংশনটিকে আমি একটি ডিফারেন্সিয়েট করলাম, ফার্স্টবারে ডিফারেন্সিয়েট করছিলাম, কি পেলাম, প্রথমে 3 × 3 = 9 x² + 4 × 2 = 8 x -2 এইটি টার্মটি কী হবে, ডিফারেন্সিয়েট করলে এটি কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে, এই অবস্থা থাকলো। এবার f'0 আমি কি করলাম, এই টার্মটি 0 হয়ে যাবে এবং এই টার্মটি 0 হয়ে যাবে, কারণ এখানে 0 বসালে 9 × 0 18 × 0, মানে পড়ে থাকলো -2। নেক্সট আমরা আরেকটি ডিফারেন্সিয়েট করি f'0, কারণ আমাকে 3বার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তো f'(x) মানে এই টার্মকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পেলাম, 9 × 2 = 18 x + 8
এই অবস্থায় গেল। এফ ডবল ড্যাশ জিরোর ভ্যালু কত আসছে? 18 আসছে, কারণ এই 18টি চলে যাবে, অর্থাৎ 8 আসছে। এফ ডবল জিরো জিরো মানে এই টার্মটি চলে গেল, এই জিরো বসালে অথবা 8 চাললো, এফ ডবল জিরোর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, আমি পেলাম 18, ঠিক আছে। তো 18 এফ ডব জিরোর জন্য এটি 18 পড়ে থাকলো। এবার যদি আমরা এই জায়গাতে আমরা যদি আরেকবার বসিয়ে দিই তাহলে কীরকম হয় দেখি। এফ জিরো মানে 1 প্লাস এফ ড্যাশ জিরো কী আছে? -2 বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স, ওকে, প্লাস এফ ডবল ড্যাশ জিরো কী আছে? 8 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, প্লাস এফ ট্রিপল ড্যাশ জিরো কী আছে? এফ ট্রিপল ড্যাশ জিরো হচ্ছে আমার 18 বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই পজিশানে এলো। এবার আমরা একটু ভালো করে লিখে দেখি, মানে একটু ক্রস চেক করে নিই। 1 থাকলো, ঠিক আছে। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2x, ওকে, কোনো অসুবিধা নেই। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তো 2 4 2 8 মানে 4x স্কোয়ার, প্লাস এটি এক্স কিউব আছে। এবার তিনের ফ্যাক্টোরিয়াল মানে 3 2 6, 6 3 18, 6 3 18 3x কিউব। দেখো আমরা কি ফাংশন ধরেছিলাম? 3x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, অর্থাৎ আমাদের একটু কিউব এখানে এক্সের কিউব থেকে আমাদের কনস্ট্যান্ট টার্ম পদে লেখা আছে, এখানে একটু উল্টো করে লেখা আছে, অর্থাৎ 1 আগে লেখা আছে, পরে এক্স, তারপরে এক্স স্কোয়ার, তারপরে এক্স কিউব। এখানে এক্স কিউব আগে আছে, এক্স স্কোয়ার পরে আছে, এইভাবে রিপ্রেজেন্ট করেছি। কিন্তু একটা লক্ষ্য করলাম, আমরা এই ফাংশনটিকে প্রথমে ধরেছি এবং এই ফাংশনকে আমরা এই ফর্মুলাকে ইউজ করে টেলর সিরিজের এই ফর্মুলাকে ইউজ করলাম, এবং যে ফাংশনটি আমি পেলাম, যে পলিনোমিয়াল ফাংশনটি পেলাম, সেটি এক্স্যাক্টলি ইকুয়াল টু এটি। অর্থাৎ আমি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, ফাংশনটি হোক ট্রিগোনোমেট্রিক, ফাংশনটি হোক লগারিদম, বা ফাংশনটি যাই হোক না কেন, তার যদি আমরা টেলর সিরিজের ফর্মে আমরা যদি এই পদ্ধতিকে ইউজ করি, তাহলে আমরা এই ফর্মে আবার ফেরত আসবে। অর্থাৎ এই যে এতক্ষণ যে আমরা সাইন এক্স, কস এক্স বা ট্যান এক্স বা ই টু দি পাওয়ার এক্সের এই যে আমরা পলিনোমিয়ালের থ্রুতে আমরা রিপ্রেজেন্ট করছিলাম, সেটি যে সত্যি, সেটি হাতে নাতে আমরা প্রমাণ করতে পেলাম। এইবার আরেকটি কোশ্চেন আমাদের মাথায় খুব আসে, যে এই যে ম্যাক্লোরিয়াম এই যে টেলর সিরিজের এই সহগের উপর বা এইটুকু অংশের উপর পুরোপুরি ডিপেন্ড করছে যে গ্যাপটি কীরকম হবে। অর্থাৎ একটি গ্যাপের সঙ্গে, সাইনের গ্যাপ একটি আমরা জানি, তার সঙ্গে আরেকটি গ্যাপকে, অর্থাৎ একটি পলিনোমিয়াল গ্যাপকে এক্স্যাক্টলি ইকুয়াল হতে গেলে আমার কি হেল্প করছে? এফ ড্যাশ জিরো বাই 1 ফ্যাক্টোরিয়াল, f20 বাই 0 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এই কোএফিসিয়েন্ট যেগুলো এনেছি এগুলোই কিন্তু হেল্প করছে সেই গ্যাপটির ইকুয়াল, একদম এক্স্যাক্টলি ইকুয়াল হতে। তো এটি কিভাবে হেল্প করে, বা কোন পদ্ধতি, বা কোন জায়গায় বা কোন ধর্ম কাজ করছে এটির, যার জন্য এটি পসিবল হচ্ছে, সেটি আমার কোনো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো, কারণ এই ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমরা শুধুমাত্র পার্টিকুলারলি টেলার্সের সিরিজটি কীভাবে হেল্প করছে যে কোনো একটি ফাংশনের গ্যাপের সঙ্গে অন্য কোনো পলিনোমিয়াল গ্যাপের এক্স্যাক্টলি ইকুয়াল হতে, সেটি বোঝানোর চেষ্টা করব। ভালো লাগে শেয়ার করো অবশ্যই, কমেন্টস করো অবশ্যই, যাতে আমি বুঝতে পারি আমার পড়ানোর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লেখো। তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।